স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের শেষ মুহূর্তের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যে পেপারটা CC5 পেপার হিসাবে পরীক্ষা দিতে চলেছ, এই পেপারের সিলেবাসেই ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা DSCC 7 পেপারে পরীক্ষা দিয়েছে। আগে তোমাদের DSCC 7 পেপার অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রটা দেখাবো এবং খুব ভালো করে বিশ্লেষণ করে দেবো যে তোমাদের কোনগুলো আসতে পারে এবং অনার্সের কিছু কিছু প্রশ্ন তোমাদের কিন্তু পাস কোর্সে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের আসতে পারে এবং কেন আসতে পারে তার যুক্তিও তোমরা আজকে পাবে যে কেন আসতে পারে। বিগত বছরের প্রশ্নপত্রের বিশ্লেষণও তোমাদের দেখানো হবে। অর্থাৎ আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝে নিলে এই সাবজেক্টের সমস্ত যে ভয় যে কমন পাবো না সেই ভয় দূর হবে এবং তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এবং শেষ মুহূর্তের সাজেশনে আমি খুব বেশি প্রশ্ন রাখিনি এবং একটু ভালো করে তোমরা শুনবে ক্লাসটা, সেখানে দেখবে যে 5 নম্বরের প্রশ্ন আমি বাছাই করে কয়েকটা প্রশ্ন বলেছি শেষে যে এই প্রশ্ন কটা করলেই তোমাদের কিন্তু 5 নম্বরেও তোমরা কমন পেতে পারো। চলো আজকে তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। তোমরা যে পেপারটি CC5 পেপার হিসেবে পরীক্ষা দেবে, অলরেডি অনার্সের ছাত্রছাত্রীরা গতকালকে এটা DSCC 7 পেপার হিসাবে এই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো, তারপর তোমাদের আমি সাজেশনটা বিস্তারিত আলোচনা করছি। দেখো, অনার্সে 5 নম্বরের প্রশ্ন ছিল আমির খুসরু, এগুলো টিকা আকারে। সুলতানি যুগের ভাষা চর্চা, সুলতানি যুগের সংস্কৃত ভাষা চর্চা, খলজি বিপ্লব, ইকতা ব্যবস্থা, ভক্তি আন্দোলন এবং ভারত মহাসাগরে বাণিজ্য। এবং আমার সাজেশান থেকে এই 4টে প্রশ্ন এখানে কমন এসেছিল এবং তার মধ্যে তো 3টে লিখতে হয়, ওরা আরামসে লিখে দিয়েছে 3টি। এবারে তারপরে বড় প্রশ্ন যেগুলো এসেছিল, দেখো বড় প্রশ্ন এসেছিল, এটাও তোমাদের আমি দিয়েছিলাম, ঠিক আছে। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক অর্থনৈতিক পরিকল্পনা, ফিরোজ শাহ তুগলকের শাসনকাল, তারপর দিল্লির সুলতানির পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব, দিল্লির সুলতানি কি ধর্মস্থায়ী রাষ্ট্র ছিল, আর মধ্যযুগে বাংলার সাহিত্য স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ আঞ্চলিক সংস্কৃতির পরিচয়ের আবির্ভাবের ইতিহাস, আর ভারতের সমাজ সংস্কৃতির ওপর সুফিবাদের প্রভাব। এগুলো হচ্ছে 20 নম্বরের প্রশ্ন ছিল। অনার্সের 5 এবং 20 নম্বরের প্রশ্ন থাকে, তোমাদের থাকে 5, 10 আর 20। এবার আরেকটা বিষয় তোমাদের এখানে দেখাতে চাইছি আমি, গতবারের প্রশ্নপত্র, এটা দেখলে তোমরা অনেকটা অনুমান করতে পারবে যে তোমাদের কিভাবে কি প্রশ্ন আসতে পারে। এটা গত বছরের অনার্সের প্রশ্নপত্র দেখছো লেখা আছে, এটা এমডিসির প্রশ্নপত্র। গত বছরে অনার্সের পরীক্ষা আগে হয়েছিল, কিন্তু আমি বলতে চাইছি 5 নম্বরের প্রশ্ন কিছু কিছু মিল কিন্তু ছিল। যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখো দিল্লির সুলতানির ঐতিহাসিক রূপে জিয়াউদ্দিন বর্ণী মূল্যায়ন করো, ঠিক আছে। জিয়াউদ্দিন বর্ণী, এখানে জিয়াউদ্দিন বর্ণী, দেখো প্রথম প্রশ্ন এখানের সঙ্গে এখানে 5 নম্বরের মিল ছিল। তারপরে কি আছে দেখো, তারপরে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, একটু ঘুরিয়ে তারপরে সেই একই প্রশ্ন দেওয়া হয়েছিল এমডিসিদেরও। তারপরে দেখো এখানে খরাজ, জাকত, জিজিয়া, খামোশ এর মধ্যে পার্থক্য, এবং এটাও এখানে কিন্তু ছিল, খরাজ, জাতক, জিজিয়া এইগুলো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আর কি প্রশ্ন ছিল এখানে, মধ্যযুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্য, এটা গতবারে ছিল, এটা অনার্সের সঙ্গে ম্যাচ করেনি। তারপরে বিজয়নগর ও বাহমিনী, এটা ম্যাচ করেছে কি দেখে নাও, না এটাও ম্যাচ করেনি। আর সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্য, ঠিক আছে, সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্য এটাও কিন্তু ম্যাচ করেনি। তাহলে 3টে প্রশ্ন গতবারে কি হয়েছিল অনার্সের প্রশ্ন, কিন্তু ফের এমডিসিদের 5 নম্বরে কিন্তু রিপিট করা হলো। তাই এইভাবে বলা যাচ্ছে না যে অনার্সে 5 নম্বরের এসেছে মানে তোমাদের আসবে না, এটা কিন্তু কখনোই বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা বলা যাচ্ছে যে অনার্সের 5 নম্বরের এসেছে মানে তোমাদের কিন্তু ওখান থেকে একটা প্রশ্ন হলেও অবশ্যই আসবে, কারণ যেটা দেখা যাচ্ছে ধারাবাহিকতা, সেটা দেখে যতটা বোঝা যাচ্ছে। তারপর বড় প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, বড় প্রশ্ন এসেছিল গিয়াসউদ্দিন বলবন কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো গিয়াসউদ্দিন বলবনের একটা প্রশ্ন, দেখো বড় প্রশ্ন এখানে 20 নম্বর এসেছিলো, সেটাই এখানে 10 নম্বরে দিয়েছিল। তারপরে
তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, দিল্লির সুলতানের সম্প্রসারণে আলাউদ্দিন খলজির ভূমিকা। এটা কিন্তু আলাউদ্দিন খলজির ভূমিকা। দেখো এই প্রশ্নটাও 20 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছিল। তারপর ইকতা ব্যবস্থা, ঠিক আছে, ইকতা ব্যবস্থা দেখো অনার্সের প্রশ্ন, এমডিসিদের দেওয়া হয়েছিল। মধ্যযুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক যেটা আছে, এটা আছে কি দেখে নাও, এটা নেই, ঠিক আছে, এটা নেই। আর মধ্যযুগের সমাজ ও সংস্কৃতিতে ভক্তি, ঠিক আছে, ভক্তি আন্দোলন, এ দেখো এখানে দিয়েছিল ভক্তি আন্দোলন, ঠিক আছে, ভক্তি আন্দোলন দিয়েছিল। তারপরে সুলতানি যুগের স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ, ঠিক আছে, এটা দেখে নাও, এটা আছে কি না, এটাও নেই। তাহলে অনার্সের প্রশ্ন কিন্তু অনার্সের থেকে 4টে প্রশ্ন, 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেখানে কিন্তু 4টে প্রশ্ন গতবারে রিপিট হয়েছিল। তাই অনার্সের যে প্রশ্নগুলো এসেছে তোমাদেরও কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে, ঠিক আছে। এবার ইকতা ব্যবস্থা তো চলে এসেছে, এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও। আশা করি যে সাজেশান তোমাদের আমি আলোচনা করছি এখান থেকে 100% বেশি কমন পাবে, শুধু 100% বলবো না, তার বেশি কমন পেয়ে যাবে। ভালো করে দেখো শুধু। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্নই আছে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? দিল্লির সুলতানির রাজনৈতিক সংহতি সাধনে তার অবদান, এটা তোমরা কোয়েশ্চেন পেপারে পাবে, হয় 10 বা 20 নম্বরে থাকবেই। তারপর আলাউদ্দিন খলজির এই যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এটা অনার্সের এসেছে, তার সত্ত্বেও বলবো তোমরা এটা করো, এটা তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, থাকবেই পরীক্ষায়। তারপর হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের নরপতিত্বের আদর্শ বা রাজতন্ত্রের তত্ত্ব আলোচনা করো, তিনি কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ, থাকবে পরীক্ষায় তোমাদের। ন্যায়াঙ্কর ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনৈতিক ও রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো, খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে তৈরি করতে হবে। বিজয়নগর ও বাহমিনী রাজ্যের সংঘাতের পেছনে প্রধান কারণ, ঠিক আছে, বা প্রধান বিষয়। সুলতানি যুগের ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বর্নির রচনার গুরুত্ব। তারপরে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল, আর সুফি আন্দোলনের সামাজিক প্রভাব। তারপর হচ্ছে ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ সম্পর্কে আলোচনা। আর ইকতা ব্যবস্থার যে প্রধান বৈশিষ্ট্য, এটি কিভাবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি, এটা 5-এ এসেছিল, তোমাদের এটা বড় হিসাবে আসতে পারে, ঠিক আছে, ইকতা ব্যবস্থা। তবে বড় হিসাবে আসবে না এই কারণেই, কারণ গতবারে এটা দেখো ইকতা ব্যবস্থাটা গতবারে তোমাদের চলে এসেছিলো। আরেকবার যদি প্রশ্নপত্রটা তোমাদের দেখাই, ঠিক আছে, ইকতা ব্যবস্থা গতবারে তোমাদের এসে গিয়েছিল, এটা 10-এ এসেছিল, এটা তোমাদের এবারে কিন্তু 20 নম্বরে আসতে পারে, ঠিক আছে। ইকতা ব্যবস্থা গতবারে 10 নম্বরে এসেছিল, এবারে তোমাদের আসলে 20 নম্বরে আসতে পারে, ঠিক আছে। প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম 8টা। আর এই প্রশ্নটাও ভালো করে দেখবে, দিল্লির সুলতানিকে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়, ভালো করে দেখবে। তারপর সুলতানি যুগে নগরায়ণ সম্পর্কিত বিতর্ক, খলজি বিপ্লবের ওপরে প্রশ্নটা একটু দেখে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের সাজেশান। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো, 5 নম্বরে সুলতান রাজিয়ার পতন, খুব ভালো করে করবে, পরীক্ষায় আসবে। পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল, খুব খুব ভালো করে করবে, এটা অনার্সের হচ্ছে 20 নম্বরে এসেছিল, তোমাদের 5-এ আসার সম্ভাবনা অনেক বেশি। মাহমুদ গাওয়ান কে ছিল, ভালো করে করছো। মুক্তি কাদের বলা হয়, সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল। তারপর সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তারপরে হচ্ছে ইবন বতুতা রেহালাকে কি মধ্যযুগের ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। আর দিল্লি সুলতানির সঙ্গে খলিফার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। এই যে প্রথম 9টি প্রশ্ন বললাম, এর মধ্যে থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। 3টে তো তোমাদের অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সুলতানি যুগের গ্রামীণ সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ সংক্ষেপে বিবৃত করো। দাক্ষিণাত্যে ভক্তি আন্দোলনে মহিলাদের বা মহিলা ভক্তদের ভূমিকা উল্লেখ করো। তারপরে হচ্ছে দেখো সুলতানদের সঙ্গে অভিজাত বা আমির ওমরাহদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপর সুলতানি যুগে বস্ত্র শিল্পের বিকাশ আলোচনা করো। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন, কোনগুলো গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। এবং অনার্সের প্রশ্ন রিপিট অবশ্যই হবে, সেটা কেন হবে গতবারের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তোমাদের আমি বলে দিলাম। আশা করি তোমাদের মধ্যে আর কোনো ডাউট থাকবে না, যে ডাউটগুলো থাকলে পরীক্ষা খারাপ হয় সেই ডাউট ক্লিয়ার করে দিয়েছি। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকের সব প্রশ্ন কমন পাবে, একদম নিশ্চিত থাকো, যেগুলো বলেছি ভালো করে করো।